গভীর রাত শহরের একটা রাস্তায় জন ব্রেনান নামে একজন কলেজ শিক্ষক উদ্ভ্রান্তের মতো গাড়ি চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড নার্ভাস দেখাচ্ছে তাকে। গাড়ির পেছনে ছিটে রাখা একজন মৃত ব্যক্তির কারণেই সম্ভবত এভাবে পাগলের মতো গাড়ি চালাচ্ছেন তিনি। লাশটাকে নিয়ে তিনি কি করবেন সেই সিদ্ধান্তটা নেয়ার চেষ্টা করছেন। মাঝরাতে একজন শিক্ষকের এই অবস্থায় পড়ার বিষয়টাকে কোনো সাধারণ ঘটনা কোনোভাবেই বলা যাবে না। এর পেছনে রয়েছে অন্য একটা ঘটনা, কিন্তু কি সেটা এবং এর শুরুটা ঠিক কিভাবে হয়েছিল চলুন সেটাই আজকে জানার চেষ্টা করি 2010 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা মুভির এক্সপ্লেইনের মাধ্যমে। যে মুভিটার কথা বলছিলাম সেটার নাম হচ্ছে দ্য নেক্সট 3 ডেজ। খুনের অপরাধে বন্দী স্ত্রীর পাশে একজন স্বামী কিভাবে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত সেই স্ত্রীর ভাগ্যে কি জুটেছিল সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। তবে এই ব্রেনানের বয়ে নিয়ে যাওয়া লাশটার সঙ্গে এটার কিন্তু একটা দারুণ যোগসূত্র রয়েছে। তাই গল্পটাকে সাধারণ ভেবে ভিডিও ছেড়ে চলে যাবেন না, কারণ তাহলে অনেক বড় কিছু মিস করবেন আপনি, আর অনেক বড় একটা শিক্ষা থেকে বঞ্চিত হবেন। তো বলছিলাম প্রফেসর জন ব্রেননের কথা। প্রফেসর রাতের ফাঁকা রাস্তায় গাড়ির পেছনের সিটে লাশ নিয়ে কেন ঘুরছিলেন সেটা জানার জন্য আমাদের 3 বছর আগে ফিরে যেতে হবে। সে সময় জন তার স্ত্রী লরা এবং ছেলে লুকের সাথে শহরতলির একটা সুন্দর বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতেন। অনেকদিন আগে থেকেই জনের স্ত্রী লরা ডায়াবেটিসে ভুগছিলেন। একদিন সকালে লরা তার ইনসুলিন ইনজেকশন নেয়ার পর হঠাৎ খেয়াল করেন তার জ্যাকেটের একটা জায়গায় রক্তের দাগ লেগে আছে। এই রক্ত তার জ্যাকেটে কিভাবে আসলো সেটা ভেবে অবাক হয়ে যায় লরা, আর ভাবতে ভাবতেই জ্যাকেটটা পরিষ্কার করার জন্য সিঙ্কে নিয়ে যায় সে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই কিছু পুলিশ তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং লরাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। পুলিশের কাছে লরার বিরুদ্ধে শক্ত প্রমাণ থাকায় যাবজ্জীবন কারাদণ্ড হয় জন ব্রেননের স্ত্রী। হঠাৎ করেই সবকিছু ঘটে যাওয়ায় প্রফেসর জনের জীবনে অন্ধকার নেমে আসে। স্ত্রী কারাগারে থাকায় লোকের সকল দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। লরাকে অনেক ভালোবাসতেন জন। স্ত্রী সাজা কমানোর জন্য এবং তাকে জামিনে মুক্ত করার জন্য নানাভাবে চেষ্টা চালাতে থাকেন তিনি। মামলায় আপিল করার জন্য একজন আইনজীবীকে অনেক অর্থ প্রদান করেছিলেন জন ব্রেনন। স্ত্রীকে ছাড়ানোর চেষ্টার পাশাপাশি লোকের সাথে লড়ার যাতে নিয়মিত দেখা হয় সেটার জন্য তিনি কারাগারে নিয়মিত যেতেন। এভাবে দিন মাস বছর গড়িয়ে যেতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টার পরেও লরাকে জামিন দেয়া বা তাকে সাজা থেকে অব্যাহতি দেওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। এভাবে একে একে 2.5 বছরেরও বেশি পার হয়ে যায়। 3 মাস আগে জন আবার তার আইনজীবীর সাথে দেখা করেন। বিষয়টি নিয়ে অনেক দিন হলো প্রচণ্ড কেটেছেন জন, কিন্তু কোনো ভালো খবর শোনাতে পারছেন না ব্যারিস্টার। তবে জনের জোরাজোরিতে আইনজীবী এবার কিছু কথা তাকে বলে। লরার সাথে কথা বলার সময় সে তাকে জানিয়েছিল যেদিন লরাকে গ্রেপ্তার করা হয় তার আগের দিন বাসার ফেরার সময় অন্য এক মহিলার সাথে তার ধাক্কা লেগেছিল। সে সময় অজান্তেই লরার জ্যাকেটের বোতামটিও হারিয়ে গিয়েছিল। কিন্তু লরার এই বক্তব্যের সাথে পুলিশের বয়ানের কোনো মিল নেই, বরং তাদের হাতে লরার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। ঘটনার দিন এক সহকর্মী তাকে ঘটনাস্থল থেকে চলেও যেতে দেখেছিল। এছাড়া ভিকটিমের রক্ত তার কাপড়ে পাওয়া গিয়েছে এবং খুনে ব্যবহৃত অস্ত্রে লরার আঙুলের হাতের ছাপ রয়েছে। এভিডেন্স যথেষ্ট শক্তিশালী লরার বিপক্ষে। এছাড়া আইনজীবী তাকে আরও বলে লরা যে কথাই বলুক না কেন বা জন স্ত্রীকে যতই বিশ্বাস করুক বা ভালোবাসুক, লরাকে জেল থেকে আপাতত বের করা তার পক্ষে একেবারেই অসম্ভব। আইনজীবীর এ ধরনের কথায় এবার একেবারে হতাশ হয়ে পড়ে জন ব্রেনান। তাই জন তাকে বাদ দিয়ে দেয়। এর পরের দিন জন অনিচ্ছা সত্ত্বেও লরাকে জানাতে জেলে গিয়ে হাজির হয়। তার মতো লরাও এতদিন অনেক আশাবাদী ছিল তার উকিলের প্রতি। সে ভেবেছিল অন্তত আর কিছু না হোক একটা বেইলের ব্যবস্থা উকিল অন্তত করে দিতে পারবে। কিন্তু জনের মুখে এ ধরনের কথা শুনে মনটা ভেঙে যায় লরার। তাই সে কান্নায় ভেঙে পড়ে সেখানেই। স্ত্রীর সাথে দেখা শেষ করে বাসায় ফিরে আসেন জন ব্রেনন। কিন্তু সেই রাতে জন জানতে পারেন লরাকে হাসপাতালে পাঠানো হয়েছে। জনের কাছ থেকে হতাশার সংবাদ পেয়ে নিজের কবজি কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল লরা। এই খবরটা শুনে সাথে সাথে হাসপাতালে পৌঁছায় জন।
এবং সেখানে গিয়ে পুলিশ এবং ডাক্তারের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। অনেক তর্ক বিতর্কের পর অবশেষে জনকে কয়েক মিনিটের জন্য লরাকে দেখতে দেওয়া হয়। বিছানায় হাতকড়া পরা অবস্থায় স্ত্রীকে দেখতে পায় জন ব্রেনন। লরার কবজিতে ব্যান্ডেজ দেখে সে বুঝতে পারে কি সাংঘাতিক একটা ঘটনাই ঘটাতে চলেছিল তার স্ত্রী। কতটা হতাশ হয়ে পড়লে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে। স্ত্রীর অবস্থা দেখে নিজেও এবার ভেঙে পড়েন জন ব্রেনন। সেদিন একগাদা চিন্তা মাথায় নিয়ে হাসপাতাল থেকে সরাসরি বাসায় ফিরে আসেন প্রফেসর জন ব্রেনন। বাড়িতে ফিরে অদ্ভুত একটা সিদ্ধান্ত নেন তিনি। যেভাবেই হোক লরাকে জেল থেকে বের করবেন, আর এর জন্য যা যা করা দরকার, এমনকি সেটা যদি অবৈধও হয় তারপরেও সেই অবৈধ পথ অবলম্বন করতে তিনি পিছপা হবেন না। একই সাথে জন এটাও ভাবেন এক্ষেত্রে তার কোনো রকম মাথা গরম করলে চলবে না। স্ত্রীকে কারাগার থেকে বের করার জন্য প্রথমে যেটা তার করতে হবে সেটা হচ্ছে একটা সঠিক পরিকল্পনা। কিন্তু জন যেটা করতে চাইছে সেই সম্পর্কে তার কোনো ধারণাই নেই, এবং এটা এমন একটা বিষয় যে কারো সঙ্গে তো কোনো আলাপ করাই যাবেই না, উপরন্তু কারো কাছ থেকে কোনো পরামর্শ নেওয়াও সম্ভব নয়। তাই কিভাবে কারাগার থেকে একজন বন্দীকে বের করা যায়, অবশ্যই সেটা অবৈধ উপায়ে, সেই বিষয়ে জন কারাগারের উপরে লেখা কোনো বই পাওয়া যায় কিনা সেটার অনুসন্ধান করতে শুরু করেন। এবং একদিন সৌভাগ্যবশত একটা বই খুঁজে পান তিনি, এবং সেটা পড়তে শুরু করেন জন। বইটি থেকে তিনি জানতে পারেন ওভার দ্য ওয়াল নামে এই বইটি লিখেছিলেন ডেমন পেনিংটন নামে একজন কয়েদি। বইতে অনেক চমকপ্রদ বিষয় জানতে পেরে জন সেই প্রাক্তন বন্দী ডেমন পেনিংটনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন, এবং এ কারণে তার সাথে তিনি যোগাযোগও করেন। এই ডেমন পেনিংটন একবার দুইবার নয়, 7বার জেল থেকে সফলভাবে পালাতে সক্ষম হয়েছিলেন। তো ডেমনের সাথে দেখা করে জন জানায় তার কলেজের গবেষণার জন্য ডেমনের কিছু বাস্তব অভিজ্ঞতার কথা সে জানতে চায়। কিন্তু যে লোকটা 7বার জেল থেকে পালিয়েছে তার চোখে ধুলো দেওয়া বা তাকে ফাঁকি দেওয়া এত সহজ কাজ নয়। তাই ডেমন জনের মনোভাব ভালোই বুঝতে পারে। তাই সে তার কাছে তার অভিজ্ঞতা শোনার প্রকৃত কারণ সম্পর্কে জানতে চায়। এছাড়া ডেমন বলে যদি তার কাছ থেকে জন পরামর্শ নিতেই চায় তবে এর জন্য তাকে কিছু অর্থ খরচ করতে হবে। এই জেল পালানো প্রাক্তন কয়েদির কাছে কথাগুলো শোনার পর কিছু টাকার বিনিময়ে জন ব্রেনন ডেমন পেনিংটনের থেকে কিছু টিপস সংগ্রহ করে। এই টিপসগুলো ছিল এমন: জনের প্রথমে যে বিষয়টা জানা উচিত সেটা হলো কারাগারে দৈনন্দিন রুটিনটা ঠিক কেমন। এছাড়া পালানোর পরে সে কোথায় যাবে সেই স্থানটাও আগে থেকে নির্দিষ্ট করতে হবে তাকে। তবে এটা এমন একটা জায়গা হতে হবে যেখানে পর্যটকদের ভিড় অনেক কম থাকে। এছাড়া সেখানে কিভাবে দ্রুততার সাথে পৌঁছানো যায় সেটাও ঠিক করে রাখতে হবে। পালানোর পর অবশ্যই তাকে রেল স্টেশন এবং বিমানবন্দর থেকে দূরে থাকতে হবে। যেখানে সে যেতে চাইছে সেখানে যাতে কমপক্ষে 5 বছর কাটাতে পারে তার একটা সুব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। গন্তব্যে পৌঁছে কোনো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। পেমেন্ট অবশ্যই হার্ড ক্যাশে করতে হবে। এগুলো ছাড়াও আরেকটা বিষয় হলো প্রয়োজনের সময় কোনো প্রকার দ্বিধা করা যাবে না। এসব ছাড়াও আরও নানা রকম বিষয় মাথায় নিয়ে জন বাড়িতে ফিরে আসেন। এরপর বাসার একটা নির্দিষ্ট রুমে তিনি পৃথিবীর একটা মানচিত্র, প্রয়োজনীয় কিছু ছবি, নানা রকমের থিওরিটিক্যাল নথিপত্র এবং গণনা করার জন্য ও স্কেচ তৈরি করার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র জোগাড় করে ফেলেন। এরপর থেকে যখনই জন কারাগারে লরার সাথে দেখা করতে যেতেন তখনই চারদিকে কি হচ্ছে সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন তিনি। লিফটের কোন কিতে চাপ দিলে কোথায় যাওয়া যায়, শ্রমিকরা সিলিংয়ের ফুটো ঠিক করতে কিভাবে কাজ করে, এবং প্রতিদিন কোন কোন ট্রাক জেলখানায় সাপ্লাই পরিবহনে নিয়োজিত এবং সেগুলো কোথায় কোথায় থামছে তার সব বিবরণ বিস্তারিতভাবে নোট করতে শুরু করেন জন ব্রেনন। ধীরে ধীরে জন এসব কাজের প্রতি এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে ক্লাস চলাকালীন সময়েও তার কম্পিউটারে সে এই সমস্ত তথ্য নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করাও শুরু করে দিয়েছিলেন। স্ত্রীকে জেল থেকে বের করার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জনের প্রয়োজন ছিল প্রচুর অর্থের। তাই প্রয়োজনীয় অর্থ জোগাড় করার জন্য নিজের একমাত্র মাথা গোঁজার ঠাঁইটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যেখানে জন যেতে চাইছিল সেখানে যাওয়ার জন্য জাল কাগজপত্র তৈরি করার চেষ্টাও শুরু করেছিলেন। আর সেগুলো জোগাড় করার জন্য জনকে একদিন শহরতলির একটা এলাকায় যেতে হয়।
এইসব এলাকায় চিটার বাটপারের অভাব ছিল না, কিন্তু অবৈধ কাগজপত্র জোগাড় করার জন্য এখানে আসতে বাধ্য হয়েছিলেন জন। সেদিন একজনের কাছ থেকে জন জানতে পেরেছিলেন তার পরিচিত এক লোক ভালো পাসপোর্টের ব্যবস্থা করে দিতে পারবে, তবে এর জন্য একটু বেশি টাকা খরচ করতে হবে তাকে। কয়েকদিন চেষ্টার পরে জন একটা বারের ঠিকানা জানতে পারেন এবং তার সোর্সের সঙ্গে দেখা করে সে সেখানে গিয়ে পৌঁছায়। কিন্তু জন সেখানে গিয়ে একটা ফাঁদে পড়ে যায়। আসলে লোকগুলো ছিল ছিনতাইকারী, মূলত এ কারণেই তারা তাকে সেখানে যেতে বলেছিল। কিন্তু সে সময় মাইক নামে এক লোক এই বিষয়টা দেখে ফেলে। কয়েকদিন পর সে জনের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় এভাবে আবোল তাবোল ঘুরে কোনো কাজে আসবে না তার, বরং সে যদি তার সঙ্গে যোগাযোগ করে তবে সে তার প্রয়োজনে রাখতে পারে। এরপর জন তার সঙ্গে আলোচনা করে এবং তার পাসপোর্টের বিষয়টা তাকে জানায়। দুজনের মধ্যে কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে জন ব্রেননের কাছে মাইক কিছু টাকা এবং তার ছবি দিতে বলে। তবে জন তার কথাগুলো শুনে তার প্রয়োজনীয় ছবি এবং টাকা দিয়ে তাকে জানায় সে যেন তার বাড়িতে না আসে কখনো, প্রয়োজনে তারা অন্যত্র দেখা করবে। জনের কথায় মাইকও রাজি হয়, কিন্তু সেই সাথে তাকে এটাও সে বলে যে সে যদি সময় মতো না পৌঁছায় তবে জন যেন তার সঙ্গে দেখা করার চেষ্টা না করে পালিয়ে যায়। তো পাসপোর্টের একটা ব্যবস্থা করা গেল, কিন্তু জনের পরবর্তী পদক্ষেপ হলো একটা বন্দুক কেনা, কারণ যে রিস্কটা সে নিতে যাচ্ছে তাতে এটা তার লাগবেই। তাই পরের দিন একটা অস্ত্রের দোকান থেকে জন একটা পিস্তল কিনে নেয় এবং সেটা কিভাবে চালাতে হয় সে বিষয়ে দোকানের কাছ থেকে প্রাথমিক একটা ধারণা নেয় সে। এর কয়েকদিন পরে হঠাৎ একদিন মাইকের কাছ থেকে জন একটা মেসেজ পায়, যেখানে মাইক তার সাথে একটা জায়গায় দেখা করতে বলে। মাইকের বলা স্থানে জন গিয়ে সেদিন কাউকে দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে মাইক এসে জনকে পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিয়ে যায়। এরপরে জনের পরবর্তী কাজ ছিল কিভাবে একটা ডুপ্লিকেট চাবি তৈরি করতে হয় সেটা শেখা। তবে এটা যেন তেন চাবি হলে হবে না, তাকে এমন একটা চাবি তৈরি করতে হবে যেটা দিয়ে সকল তালা খোলা যায়। এই বিষয়ে জন ইন্টারনেটে একটা টিউটোরিয়াল দেখে এরকম একটা চাবি একদিন তৈরিও করে ফেলে। চাবি তৈরি হওয়ার পরে জন ব্রেনন সিদ্ধান্ত নেন পরের বার যখন সে লরার সঙ্গে দেখা করতে যাবে তখন এই চাবিটা কোনো একটা কি হোলে ঢুকিয়ে পরীক্ষা করবে সে। পরদিন সেই চাবিটা নিয়ে জন তার স্ত্রীর সঙ্গে দেখা করতে জেলখানায় গিয়ে পৌঁছায়, কিন্তু মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যাওয়ার আগে সে তার চাবিটি তার নিয়মিত বাটিতে রেখে দেয়, কিন্তু ভেতরে ঢুকে আবার কৌশলে সেটাকে নিজের কাছেও নিয়ে নেয় জন। চেকিং শেষ করে দর্শক লাইন ধরে হলওয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা দরজার কি হোলে চাবিটা ঢুকিয়ে পরীক্ষা করার চেষ্টা করে জন, কিন্তু কি হোলে ঢুকে চাবিটা যায় ভেঙে এবং এর অর্ধেক অংশ কি হোলে আটকে যায়। যেহেতু চাবিটা আটকে গিয়েছে তাই ধরা পড়ার ভয়ে জন দ্রুত চাবির বাকি অর্ধেক অংশ হাত থেকে ফেলে দেয়, কিন্তু এই বিষয়টা একজন পুলিশ খেয়াল করে। তবে কে এই অপকর্মটি করেছে সেটা পুলিশ নিশ্চিত হতে পারে না, তবে চাবির ভাঙা অংশ তারা খুঁজে পায়। যেহেতু এটা একটা নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত বিষয় তাই পুলিশ সিদ্ধান্ত নেয় সকলকে তারা জিজ্ঞাসাবাদ করবে। এক অফিসারের একসময় জনের প্রতি সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জন নিরাপত্তা ক্যামেরার দিকে ইঙ্গিত করে বলে, দেখো সবার পেছনে আমি ছিলাম, তাই কোনোভাবেই আমি এরকম একটা অপকর্ম করতে পারি না। তবে জনের এ ধরনের যুক্তি মেনে নিচ্ছিল না পুলিশ, কিন্তু জনের বিপক্ষেও যেহেতু কোনো শক্ত প্রমাণ নেই তাই তাকে তারা ছেড়ে দেয়। পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার পরে জনের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। সে বুঝতে পারে খুব বাঁচা বেঁচে গিয়েছে সে, কিন্তু তার তো বসে থাকার বা এসব নিয়ে চিন্তা করার সময় নেই। তার রিস্টিকে যেভাবেই হোক তাকে বের করতেই হবে। এরপর জন তার বাড়ির আসবাবপত্র বিক্রি করতে শুরু করে। একদিন বিকেলে জন যখন লোককে পার্কে বেড়াতে নিয়ে যায় তখন লোকের বন্ধু ক্যারির জন্মদিনের পার্টিতে একটা আমন্ত্রণ পায় ওরা। সেদিন বাসায় ফিরে জন আবার তার পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দেয়। পরদিন জন কারাগারের বাইরে নজরদারির সময় হঠাৎ দেখতে পায় একটা নতুন গাড়ি কারাগারের কাছে এসে থেমেছে। এটা দেখে হঠাৎ তার মুখে একটা খুশির ঝিলিক খেলে যায়। জন অবশেষে একটা পরিকল্পনা বাস্তবায়নের একটা উপায় খুঁজে পেয়েছে। সে এই অসাধ্য সাধনের কাজটা এই মেডিকেল ভ্যানের সাহায্যেই করবে, কিন্তু কিভাবে সেটা দেখতে থাকুন বলছি। সেদিন বাসায় ফিরে জন লরার ডায়াবেটিসের ধরন নিয়ে গবেষণা করতে শুরু করে
এবং একই সাথে সে অবজার্ভ করতে থাকে সেই ভ্যানটা কারাগার থেকে কখন বেরিয়ে যায় এবং কখন আবার ফিরে আসে। নজরদারির মধ্যেই জন ইন্টারনেট থেকে টেনিস বল দিয়ে কীভাবে একটা গাড়িকে আনলক করতে হয় সেটাও শিখে নেয়। এর পরের দিন সে একটা টেনিস বল নিয়ে বিষয়টা অনুশীলন করার চেষ্টাও করে এবং দেখা যায় সে ভ্যানের দরজাটা খুলতে সক্ষম হয়। এতে জন জানতে পারে কারাগারে আসা এই ভ্যানটা অসুস্থ বন্দীদের যাবতীয় রিপোর্ট সহ নানা ধরনের মেডিকেল পরিষেবার জন্য ব্যবহার করা হতো। মেডিকেল ভ্যানে প্রবেশ করে জন তার স্ত্রীর ফাইলটি খুঁজে নেয় এবং তার একটা রিপোর্টের ছবি তোলে সে, যেটা পরে সে টেম্পারিং করে তার স্ত্রীর অবস্থা আগের চেয়ে বেশি অসুস্থ দেখায়। দেখা যায় তার পরিকল্পনা কাজে দিয়েছে। পরের বার সে যখন লরাকে দেখতে যায় তখন তার কাছ থেকে ভয়ঙ্কর একটা খবর শুনতে পায় জন। লরা জানায় 3 দিনের মধ্যে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অন্য একটা হাসপাতালে স্থানান্তর করা হবে। আসলে এটা তো জন জানতই, কারণ লরার রিপোর্ট টেম্পারিং তো সেই করে দিয়েছিল। কিন্তু লরার কথা শুনে জন একটু চিন্তায় পড়ে যায়, কারণ তার হাতে এখন মাত্র 3 দিন সময় আছে যা করতে হবে। অর্থাৎ লরাকে যদি সে উদ্ধার করতেই চায় তাহলে তাকে এই 3 দিনের মধ্যেই করতে হবে। যদি তাকে একবার এখান থেকে সরিয়ে ফেলা হয় তবে তার প্ল্যান ভেস্তে যাবে এবং জনকে তখন তার পুরো পরিকল্পনাটি আবার নতুন করে সাজাতে হবে। আসলে তাকে অল্প সময়ের একটা টাইম ফ্রেম নিয়েই ভাবতে হবে। কিন্তু তার মূল সমস্যা হলো টাকা। যেহেতু সে এখনও বাড়িটি বিক্রি করতে পারেনি, তাই জন টাকার জন্য অন্য একটা পন্থা অবলম্বন করে, আর এটা ছিল খুবই ডেঞ্জারাস একটা পন্থা। তার পিস্তলটা নিয়ে একদিন সে একটা ব্যাংকে চলে যায় ব্যাংক ডাকাতি করার উদ্দেশ্যে। কিন্তু জন শেষ পর্যন্ত তার এই পাগলামি চিন্তাতে ক্ষান্ত দেয়, কারণ সে বুঝতে পারে এতে তার পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। পরের দিন জন ব্রেনন আবার লারার সঙ্গে দেখা করে। সেদিন জন তাকে জানায় সে তার এ ধরনের জরুরি স্থানান্তরের বিরুদ্ধে আপিল করবে। তার কথা শুনে লারা এবার রেগে যায়। সে মনে করে জন বাস্তবতাকে মেনে নিতে পারছে না, সে স্বপ্নের জগতে বসবাস করছে। লরা তাকে বলে এখনও আশা আছে, তাই তার হাল ছেড়ে দেওয়া উচিত নয়। লরার কাছ থেকে ফিরে জন অর্থ জোগাড়ের জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে। তার প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে এবার সেই বস্তি পাড়ায় আবার ফিরে যায়। তার সাথে আগে অ্যালেক্স নামে যে লোকটির পরিচয় হয়েছিল তার গাড়ি অনুসরণ করে একজন ড্রাগ ডিলারের আস্তানায় গিয়ে পৌঁছায় সে। সেই ডিলার দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে পড়ে জন। একজন লোককে জিম্মি করে জন ডিলারের কাছ থেকে কিছু টাকা জোগাড় করে নেয়, কিন্তু তার যে পরিমাণ টাকা দরকার ছিল সেটার তুলনায় এই অর্থ কিছুই ছিল না। তাই এবার সে ডিলারকে হুমকি দিতে শুরু করে। কিন্তু সেই আস্তানা সবাই বুঝতে পারে লোকটা এর আগে কখনো কাউকে গুলি করেনি। কিন্তু জন এই বিষয়টা ধরে ফেলে, তাই একটা হুইস্কির বোতল দিয়ে আগুন ধরিয়ে বোঝায় যে তাদের ধারণা ভুল। সেখানে এরপর দুপক্ষের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা যায় এবং বেশ কিছুক্ষণ গোলাগুলিও হয়। শেষ পর্যন্ত জন দেখতে পায় ডিলার আহত হয়েছে এবং অন্য যারা ছিল তারা সবাই মারা গিয়েছে। সেখানে জন একটা টাকা ভর্তি ব্যাগ খুঁজে পায়, যেটার জন্য সে এখানে এসেছিল, এবং তারপর সে আহত ডিলারকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে বেরিয়ে আসার আগে জন বাড়িটাতে আগুন ধরিয়ে দেয়, কারণ সে চাইছিল না তার কোনো এভিডেন্স সে এখানে রেখে যাক। জন আহত ডিলারকে নিয়ে হাসপাতালে যাওয়ার চিন্তা করে, কিন্তু দেখা যায় পথিমধ্যেই মারা যায় লোকটা। এই লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জন উদ্ভ্রান্ত অবস্থায় সেদিন রাত্রে গাড়ি নিয়ে ছোটাছুটি করছিল, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। যাই হোক, মৃত লোকটাকে নিয়ে জন একটা বাস স্টপে এসে দাঁড়ায় এবং সেখানেই বডিটাকে রেখে চলে আসে তার বাবার বাড়িতে। জন কয়েকদিন আগে তার ছেলে লুককে তার বাবার ওখানে রেখে গিয়েছিল, মূলত তাকে নিতেই সে এসেছে। এদিকে খবর পেয়ে পুলিশ সেই ড্রাগ ডিলারের পুড়ে যাওয়া বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে তারা অ্যালেক্সের লাশ খুঁজে পায়, কিন্তু গোলাগুলির চিহ্ন দেখে এক অফিসার বুঝতে পারেন এখানে গোলাগুলির শেষে কেউ পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। তদন্তে পুলিশ মেঝেতে রক্ত এবং ভাঙা কাচের টুকরোগুলো দেখে কিছুটা সন্দেহ করে, আর এরপরেই পুলিশের তদন্ত শুরু হয়। এদিকে জন সেই রাতটা তার বাবার ওখানেই কাটিয়ে দেয়। ছেলের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করছিল, আর এটা তার বাবা মানে বৃদ্ধের চোখ এড়ায় না। তাই মনে সংশয় নিয়ে জনের বাবা তার ব্যাগের মধ্যে খুঁজে দেখতে শুরু করে যে জন কেন এরকম আচরণ করছে। কিন্তু ব্যাগের মধ্যে সে কয়েকটা বিমানের টিকিট খুঁজে পায়। টিকিটগুলো দেখে বৃদ্ধ ধারণা করেন জন হয়তো কোনো একটা পরিকল্পনা করেছে
এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। পরের দিন সকালে জন তার বাবাকে জানায় লুককে নিয়ে সে চলে যাচ্ছে। এ সময় জন লুককে তার দাদা দাদিকে শেষ বিদায় জানাতে বলে। এই কথাতে জনের বাবা একটুও রাগ হয় না, কারণ সে জনের মানসিক অবস্থা বুঝতে পেরেছিল। তাই সেদিন তাকে সে কিছু বলে না, তারাও তাকে আন্তরিকভাবেই বিদায় জানায়। বাবার ওখান থেকে ফিরে অবশেষ জন তার পরিকল্পনা বাস্তবায়নের একেবারে প্রান্তিক পর্যায়ে এসে পৌঁছায়। ছেলেকে নিয়ে বাড়িতে পৌঁছে দুটি আলাদা আলাদা ব্যাগে সব কিছু গুছিয়ে নেয় সে। এরপর এতদিন ধরে তার করা সব পরিকল্পনার সমস্ত নথিপত্র অন্য আর একটা ব্যাগে ভরে ফেলে। সব গুছিয়ে নেওয়া শেষ হলে লোককে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে জন। সেখান থেকে জন একটা মেডিকেল সেন্টারের কাছে এসে থামে এবং তাদের সমস্ত ফোন লাইন কেটে দেয়। এরপর সে সেই মেডিকেল ভ্যানে ওঠে যেটা জেলখানায় নিয়মিত যাতায়াত করত। ভ্যানে উঠেই জন লরার ব্লাড রিপোর্টটা পাল্টে দেয়। এরপর সেখান থেকে লোককে নিয়ে ক্যারির জন্মদিনের পার্টিতে যোগদানের জন্য লোককে ক্যারির বাসায় নামিয়ে দিয়ে আসে সে। অন্যদিকে দেখা যায় লরাকে যেখানে রাখা হয়েছে সেই হাসপাতালের ডাক্তাররা তারা নকল রক্তের রিপোর্টটা দেখে বেশ চিন্তিত হয়ে ওঠে। জন যে রিপোর্টটা রেখেছিল সেখানে লরার অবস্থা খুবই ক্রিটিক্যাল হিসেবে বর্ণনা করেছিল সে। রিপোর্ট দেখে ডাক্তাররা সাথে সাথে ল্যাবে ফোন করে, কিন্তু লাইন কাটা থাকায় তারা যোগাযোগ করতে ব্যর্থ হয়। তবে এমার্জেন্সি রিপোর্টের প্রেক্ষিতে ডাক্তাররা লরাকে অন্য একটা জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। আর ঠিক এটাই চাইছিল জন ব্রেনন। সে চাইছিল যেভাবেই হোক স্ত্রীকে বের করে নিয়ে আসতে। এদিকে এর কিছুক্ষণ পরেই সে দেখতে পায় লরাকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স তোলা হচ্ছে এবং পুলিশ পাহারায় তাকে নিয়ে রওনা হয় সবাই কিছুক্ষণের মধ্যে। লরার গাড়ির পেছনে এবার জনও যেতে শুরু করে। অন্যদিকে সেই তদন্ত অফিসারকে অদ্ভুত একটা জরিপ চালাতে দেখা যায়। সে এই শহরের বিভিন্ন ক্যাটাগরির অপরাধীদের বিষয়ে খোঁজ নিতে শুরু করে এবং তাদের পরিবার সম্পর্কেও খোঁজ নেয় সে। অবশেষে অফিসার দেখতে পায় এখন একমাত্র খুনের কেসে আটক রয়েছে লরা নামের এক মহিলা। অফিসার এরপর লরার বিষয়ে খোঁজ নিতে শুরু করে এবং তার সূত্র ধরেই তারা জনের বিষয়টা জানতে পারে। তবে সাধারণ একজন প্রফেসর হওয়ায় লরার স্বামী জনকে তারা সন্দেহের চোখে দেখে না। কিন্তু অনেকটা কৌতূহল বশতই সেই অফিসার সেদিন জনের বাড়িতে চলে আসে খোঁজ নিতে। কিন্তু বাড়িটা পরীক্ষা করে তারা দেখতে পায় একটা দেয়ালে কিছু কাগজের টুকরো লেগে আছে। এটা দেখেই ধূর্ত অফিসার বুঝতে পারে এখানে বেশ কিছু কাগজ এঁটে রাখা হয়েছিল। যেভাবে এটা করা হয়েছিল ঠিক একই রকমভাবে কোনো বিষয়ে তদন্তের জন্য পুলিশ কাজ করে। সেই সাথে সে এটাও বুঝতে পারে এই বাড়িতে খুনি মহিলার স্বামী কোনো একটা প্ল্যান তৈরি করছিল। জনের বাড়িতে থাকা অবস্থাতেই তারা পুলিশ স্টেশন থেকে একটি কল পায় যেখানে বলা হয় লরাকে হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এটা শুনে অফিসার লরার উপরে কড়া নজর রাখতে নির্দেশ দেন। অফিসারের ধারণা সেই হাসপাতালে জন নিশ্চয়ই উপস্থিত থাকবে। এই লক্ষ্যে তারাও হাসপাতালে ছুটে যায়। তবে তারা পৌঁছানোর আগেই জন সেই হাসপাতালে গিয়ে পৌঁছায় এবং একটা ডাক্তারি গাউন পরে ডাক্তার হওয়ার ভান করে লরাকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে গিয়ে হাজির হয়। লরাকে পাহারায় রাখা পুলিশদেরকে তার বন্দুকের ভয় দেখিয়ে লরাকে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু লরা জানতো না জনের প্ল্যান সম্পর্কে, তাই সে প্রথমে তার সঙ্গে আসতে রাজি হচ্ছিল না। কিন্তু তার ছেলের কথাটা বলার পর লরা শেষ পর্যন্ত রাজি হয় এবং তারা কেবিন থেকে বেরিয়ে পড়ে। কিন্তু লবিতে এক নার্স তাদের চিনে ফেলে এবং পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের বিষয়টা জানিয়ে দেয়। এটা বুঝতে পেরে সাথে সাথে তারা দুজন একটা লিফটে উঠে আসে। তারা যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায় তখন ওরা সেই অফিসারের সামনে পড়ে যায়, কিন্তু জনের কাছে থাকা পিস্তল বের করে সে তাদের দিকে বাড়িয়ে ধরে। এরপর লিফটে তারা থার্ড ফ্লোরে চলে আসে। তবে এখানে নিজেদের ডাক্তারি পোশাক খুলে একটা জায়গায় ফেলে দিয়ে জনরা পুলিশকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চালায়। জনের প্ল্যান মতোই পুলিশও বিভ্রান্ত হয় এবং এই সুযোগে তারা আবার সিঁড়ি ব্যবহার করে বেসমেন্টে ফিরে আসে এবং হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় পৌঁছানোর পর জন তার জ্যাকেটটি ঘুরিয়ে পরে নেয় যাতে তাদের পেছনে আসা পুলিশ তাদের চিনতে না পারে। এরপর ওরা একটা র্যালি দেখে তার মধ্যে ঢুকে পড়ে। ওদিকে সেই অফিসারও ততক্ষণে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। সেও র্যালির দিকে এগোতে শুরু করেছে। একটু পর জন এবং লরা র্যালি থেকে বেরিয়ে একটা সাবওয়ে স্টেশনে এসে পৌঁছায়। ঠিক কোইন্সিডেন্স হলেও সেই অফিসারও তাদের পিছু নিয়ে সেখানেই চলে আসে এবং তাদেরকে দেখে ফেলে। কিন্তু একটা মেট্রোতে উঠে পড়ায় জনদের একটুর জন্য মিস করে সে।
তবে হাল ছাড়ার পাত্র ছিলেন না এই গোয়ার অফিসার। তাই সে মেট্রো দিয়েই মেট্রোর পেছনে দৌড়াতে শুরু করে। তবে পথে সে অন্য পুলিশদেরকে জানিয়ে দেয় জনরা কোন মেট্রোতে উঠেছে এবং সেটা থামানোর ব্যবস্থা করতে বলে। কিন্তু জন জানতো পুলিশ তার পেছনে লেগেছে এবং পুলিশরা যে পরবর্তী স্টপেজে তাদের জন্য অপেক্ষা করবে এটাই স্বাভাবিক। ফলে সে হঠাৎ করেই মেট্রোর এমার্জেন্সি ব্রেক টেনে সেটাকে পরবর্তী স্টেশনে পৌঁছার কিছুটা আগেই থামিয়ে দেয়। এরপর সে ট্রেন থেকে নেমে একটা গাড়িতে উঠে বসে। এই গাড়িটা জন এখানে আগে থেকেই রেখে গিয়েছিল, আসলে সব প্রি প্ল্যান ছিল তার। এরপর জন লোককে নেয়ার জন্য ক্যারির বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু সে জানতে পারে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে চিড়িয়াখানাতে। আসলে এই বিষয়টা ইনভাইটেশন কার্ডে ছিল, কিন্তু তাড়াহুড়ো করায় সেটা মিস করে গিয়েছিল জন। নিজের এ ধরনের নির্বুদ্ধিতার কারণে এবার একটু হতাশ হয়ে জন চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে পুলিশের একটা টিম জনের বাড়ির ময়লার বাক্স থেকে তার পরিকল্পনার সব নথিপত্র খুঁজে পায় এবং সেটাকে তারা সযত্নে পুলিশ স্টেশনে নিয়ে আসে। পুলিশের অন্য একটা টিম সে কোথায় যাওয়ার প্ল্যান করছে সেটা জানতে যখন ব্যস্ত, তখন জনরা চিড়িয়াখানার প্রায় কাছে এসে পড়েছে। কিন্তু পুলিশের তৎপরতা এবং ধরা পড়ার ভয়ে সে লড়াকে বলে, লোককে রেখেই হয়তো আমাদের চলে যেতে হবে, এছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। তবে চিন্তা করো না, ক্যারির কাছে সে তার বাবা মায়ের ফোন নাম্বার দিয়ে এসেছে। ওরা যদি সেফলি এই অবস্থার থেকে উদ্ধার পেতে পারে তবে পরবর্তীতে তারা তাদের সন্তানকে কাছে নিয়ে নেবে। কিন্তু এই কথাটা এবার মেনে নিতে পারে না লরা। সে কোনোভাবেই তার ছেলেকে রেখে কোথাও যেতে চায় না। তাই গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে সে আত্মহত্যা করার একটা চেষ্টা চালায়। তবে জনের তৎপরতায় শেষ মুহূর্তে সে রক্ষা পায়। উপায়ন্ত না দেখে জন এরপরে লোককে নিয়ে আসার জন্য সেই চিড়িয়াখানায় গিয়ে পৌঁছায়। সেখানে জন তার ছেলেকে নিয়ে একটু পরেই আবার বেরিয়ে আসে। এবার সরাসরি তাদের গন্তব্য এয়ারপোর্ট। কিন্তু সেখানে পৌঁছানোর পথে গাড়ির মধ্যে থেকেই জন জানতে পারে সবখানে রোড ব্লক দেওয়া হয়েছে। পুলিশ 6 বছরের বাচ্চা সহ এক দম্পতিকে খুঁজছে। খবরটা শুনে এবার একটু চিন্তিত হয়ে পড়ে জন ব্রেনন। তবে সে ভাবে চেক পয়েন্ট অতিক্রম করার জন্য তার একটা উপায় খুঁজে বের করতে হবে। আর হঠাৎই কিছু একটা তার মনে হয়। ফলে এরপর সে একটা স্টেশনে এসে পৌঁছায়। সেখান থেকে এক বয়স্ক দম্পতিকে জন তাদের সাথে যাওয়ার প্রস্তাব দেয়। যেহেতু এই বৃদ্ধ দম্পতি ট্রেন থেকে কিছুটা আরামে যেতে পারবে, সে কারণে জনের প্রস্তাব মেনে নিয়ে তারা তার সাথে যেতে রাজি হয়। এর কিছুক্ষণের মধ্যেই ওরা এয়ারপোর্টের চেক পয়েন্ট নিরাপদে পার হয়ে আসে। পাশের একটা শহরে প্রবীণদের নামানোর পর তারা সরাসরি বিমানবন্দরে এসে পৌঁছায়। এয়ারপোর্টে পৌঁছেই জন সরাসরি ইমিগ্রেশনে চলে আসে এবং তাদের ছবি বিমানবন্দরের ওয়ান্টেড তালিকায় যুক্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে তারা ইমিগ্রেশন শেষ করে। ওদিকে জনের পালানোর পরিকল্পনার সেই নথিপত্র একত্রিত করে পুলিশ জানতে পারে তারা ঠিক কোন দেশে যাচ্ছে। কাগজপত্রের মধ্যে হাইতির একটা ছবি খুঁজে পায় পুলিশ, আর তাই পুলিশ ধরে নেয় ওরা হাইতিতে যাচ্ছে। ফলে সাথে সাথে হাইতিগামী সকল ফ্লাইট বন্ধ করে তাদের তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু কোনো লাভই হয় না। পুলিশ অফিসার বুঝতে পারে এই জন নামের লোকটা পুলিশের চাইতেও ধূর্ত। তার মনে হয় জন তাদের বোকা বানিয়েছে। সে তার প্ল্যানের নথিপত্রে ভরা এমন একটা ব্যাগ এমন একটা জায়গায় রেখেছিল যাতে পুলিশ সেটা খুঁজে পায়। আর এটা করার জনের উদ্দেশ্য হলো পুলিশকে বিভ্রান্ত করা। এই জাল ক্লু উদ্দেশ্যমূলকভাবেই জন পুলিশের জন্য আসলে রেখে গিয়েছিল। তো এদিকে দেখা যায় একটু পরেই জন তার পরিবার নিয়ে নিরাপদেই ভেনিজুয়েলার একটা বিমানে চড়ে বসেছে। আর এর কয়েকদিন পর জন এবং লরাকে লোকের সাথে একটা বাড়িতে দেখা যায়। আর এতে বোঝা যায় জন তার পরিবারকে নিয়ে সেদিন সহি সালামতে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছিল। এর পরের দৃশ্যে গোয়েন্দা কুইনান নামে একজনকে একটা নতুন থিওরি নিয়ে ক্রাইম সিনে ফিরে আসতে দেখা যায়। লরাকে যে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল সেই খুনের রাত্রে বৃষ্টি হচ্ছিল, আর এই বিষয়টা সেদিন কেউ আমলে নেয়নি। লরাকে গ্রেপ্তারের দিন সে বলেছিল গাড়িতে ওঠার সময় সে একটা অগ্নি নির্বাপক যন্ত্র পরে থাকতে দেখেছিল, যেটাকে খুনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। অফিসার তার সাবকনশিয়াস মাইন্ডে দেখতে পায় সেদিন এক ছিনতাইকারী মহিলা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আঘাত করে ভিকটিমকে খুন করেছিল। খুন করে পালিয়ে যাওয়ার সময় তার ধাক্কা লাগে লরার সঙ্গে এবং সেখান থেকেই তার কোটে রক্ত লেগে গিয়েছিল। গাড়িতে ওঠার সময় যেহেতু
সে সেই অগ্নি নির্বাপক যন্ত্রটা হাত দিয়ে সরিয়ে দিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই এই খুনের অস্ত্রে লরার হাতে ছাপ পড়ে গিয়েছিল। ফলে পুলিশ ধরে নেয় লরাই হচ্ছে প্রকৃত খুনি। কিন্তু এর বাইরেও একটা বিষয় কাজ করছিল এই কুইনানের মধ্যে। সেটা হচ্ছে লরা যেহেতু বলেছিল তার একটা বোতাম ছিঁড়ে গিয়েছে, কিন্তু পুলিশ সেটাকে কখনোই খুঁজে পায়নি। তাই ব্রেনানের ধারণা হয় বৃষ্টির পানিতে এই বোতামটা হয়তো আশেপাশের কোনো ম্যানহোলের ঢাকনায় পড়ে থাকতে পারে। তাই সে পাশের একটা ঢাকনার দিকে যেতে শুরু করে এবং সেখানে খুঁজে অদ্ভুতভাবে কুইনান কোনো কিছুই খুঁজে পায় না। ফলে একটু হতাশ হয়ে সে ফিরে আসে। কিন্তু পরক্ষণেই দেখা যায় লরার সেই বোতামটা ঠিকই সেখানে আটকে আছে। আর এর মাধ্যমেই প্রমাণ হয় লরা আসলেই খুন করেনি, সে নির্দোষ ছিল। পুলিশের গভীর অনুসন্ধানের অভাবেই লরা একটা বড় শাস্তি পেতে যাচ্ছিল, কিন্তু তার স্বামীর ঐকান্তিক প্রচেষ্টায় লরা শেষ পর্যন্ত একটা বড় সাজার হাত থেকে রক্ষা পায়। আর এভাবেই শেষ হয় চমৎকার এই মুভিটি। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক দিন। ধন্যবাদ সবাইকে। ফিরছি অন্য কোনো একদিন অন্য কোনো এক গল্প নিয়ে।